হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেস বাংলার আরও একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা এশিয়ান হিস্ট্রি কিন্তু টোটাল কমপ্লিট করে ফেলেছি মোটামুটি। তো আজকে এনশিয়েন্ট হিস্ট্রির পিওয়াইকিউ বেসড কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমরা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। পুরো এনশিয়েন্ট হিস্ট্রির কোয়েশ্চেন আমরা কভার করব। দেখা যাক এই ভিডিওতে কতগুলো কোয়েশ্চেন আমরা করতে পারি। তো সবার প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো, which Harappan city was divided into three parts: citadel, mid town and lower town। তোমরা জানো হরপ্পা সভ্যতার যেই টাউনগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি আর্কিওলজিক্যাল সাইট, সেখানে মেইনলি পুরো যেই শহর রয়েছে সেটা দুভাগে বিভক্ত ছিল। একটা হলো সিটাডেল বা দুর্গ এরিয়া, আর একটা হচ্ছে গিয়ে এমনি নর্মাল লোয়ার টাউনে সাধারণ প্রজা যারা তারা থাকতো। সিটাডেলে থাকতো যারা মানে প্রধান প্রধান ব্যক্তি যারা প্রিস্ট, মানে তোমার পুরোহিত, তারপর রাজা এবং ক্লার্জি মানে অভিজাত লোকেরা, তারপর গ্র্যানারি, খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ছিল শহরে সেগুলো থাকতো সিটাডেলে। তো এমন একটা শহর রয়েছে যাতে সিটাডেলও ছিল, লোয়ার টাউনও ছিল, আর এই সিটাডেল আর লোয়ার টাউনের মাঝখানে মিডল টাউন বা একটা মধ্যভাগ ছিল। ঠিক আছে, তো এটা কোন শহরে ছিল, কোন সাইটে, কোন হরপ্পান সিটিতে? সেটা হলো ধোলাভিরাতে। ঠিক আছে, তো ধোলাভিরা মানে একমাত্র এমন একটা শহর যেটা তিনটে ভাগে বিভক্ত ছিল। আর এই ধোলাভিরা কিন্তু কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। মনে রাখবে, ধোলাভিরা গুজরাটে অবস্থিত। তো সেকেন্ড প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কী বলেছে? ব্রোঞ্জ স্ট্যাচু অফ হরপ্পান সিভিলাইজেশন ওয়ার মেড ইউজিং হুইচ মেথড? কোন মেথডে এই হরপ্পা সভ্যতায় যে ব্রোঞ্জের মূর্তি পাওয়া গিয়েছিল সেটা কোন পদ্ধতিতে তৈরি হতো? হ্যামারিং, স্টোন কার্ভিং, লস্ট ওয়াক্স কাস্টিং নাকি ক্লে মোল্ডিং? ক্লে মোল্ডিং মানে জানো, ওই মাটি দিয়ে বানানো হয়, মোল্ড থাকে, সেই মোল্ডের ভেতরে কাদা মাটি রেখে সেটা চাপ দিয়ে মোল্ড প্রেস করে বানানো হতো, সেটাকে ক্লে মোল্ডিং বলা হতো। হ্যামারিং মানে যেন হাতুড়ি মেরে তৈরি করা, বা স্টোন কার্ভিং মানে হচ্ছে স্টোন, পাথর খুঁড়ে খুঁড়ে তৈরি করা। আরেকটা হলো লস্ট ওয়াক্স কাস্টিং, মোমের একটা খাঁচা মতো বানিয়ে তার ওপর ব্রোঞ্জ গলিয়ে ঢালা হতো। তো মোমের যেই মোল্ডটা ছিল সেই মোমটা গলে গিয়ে আকৃতিটা হয়ে যেত ব্রোঞ্জের। এইভাবে ব্রোঞ্জ মূর্তি তৈরি করার পদ্ধতিকে বলা হতো লস্ট ওয়াক্স কাস্টিং। মোম গলে যাবে কিন্তু মোমের সেম আকৃতিটা নেবে ব্রোঞ্জের মূর্তিটি। তো এই পদ্ধতিতে কিন্তু ব্রোঞ্জের মূর্তি বানানো হতো হরপ্পা সভ্যতাতে। মনে রাখবেন, লস্ট ওয়াক্স কাস্টিংয়ে কিন্তু এরা ব্রোঞ্জের মূর্তি বানাতো। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কী বলেছে? দ্য টার্ম সিটাডেল এন্ড লোয়ার টাউন আর রিলেটেড টু হুইচ সিভিলাইজেশন? সিটাডেল লোয়ার টাউন কোন সভ্যতার সাথে যুক্ত? অবশ্যই হরপ্পা সভ্যতার সাথে যুক্ত, এটা আর বলার কিছুই নেই। সিটাডেল এমন একটা তোমার ধোলাভিরা এমন একটা সিটি ছিল যেখানে সিটাডেলও ছিল, লোয়ার টাউনে ছিল, সাথে আর একটা ছিল মিডল টাউন। 4 নম্বর কোয়েশ্চনে কী বলেছে? দ্য ফেমাস প্রিস্ট কিং স্ট্যাচু, মানে ওই একজন সাধু পুরোহিত রাজা, তার যেই স্ট্যাচু, সেই প্রিস্ট কিং কোথা থেকে পাওয়া গেছে? প্রিস্ট কিংয়ের যেই মূর্তিটা সেটা কোথা থেকে পাওয়া গেছে? হরপ্পা থেকে, মহেঞ্জোদারো থেকে, লোথাল থেকে নাকি কালীবঙ্গান থেকে? সঠিক উত্তর হলো মহেঞ্জোদারো থেকে কিন্তু পাওয়া গেছে এই প্রিস্ট কিংয়ের মূর্তি। স্টিয়াটাইট পাথরের, মানে পোড়া মাটির তৈরি পাথরের এই মূর্তি প্রিস্ট কিং, এটা মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন কী বলেছে? দ্য ফেমাস ড্যান্সিং গার্ল স্ট্যাচু অফ হরপ্পান সিভিলাইজেশন ইজ মেড অফ হুইচ মেটাল? কোন মেটাল বা কোন ধাতু দিয়ে তৈরি ছিল হরপ্পা থেকে যেই বিখ্যাত ড্যান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছিলো? সেটা কপার, টেরাকোটা, ব্রোঞ্জ নাকি স্টোন? সঠিক উত্তর ব্রোঞ্জ দিয়ে বানানো ছিল। ড্যান্সিং গার্লের মূর্তিটি মহেঞ্জোদারো থেকে পাওয়া যায় এবং এটি ব্রোঞ্জের তৈরি। আর ব্রোঞ্জের এই মূর্তি তৈরি করতে তারা কোন পদ্ধতি ব্যবহার করতো? লস্ট ওয়াক্স পদ্ধতি। এবার হচ্ছে ফায়ার অল্টার্স অফ হরপ্পান সিভিলাইজেশন ওয়ার ফাউন্ড ইন। হরপ্পা সভ্যতার যে অগ্নির বেদি সেটা কোন স্থানে পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, রাখিগারি, কালীবঙ্গান অ্যান্ড লোথাল নাকি বানওয়ালি সুরকাতোডা? সঠিক উত্তর হলো কালীবঙ্গান অ্যান্ড লোথাল। কালীবঙ্গান এবং লোথালে পাওয়া গেছে। লোথাল কিন্তু ছিল একটা বড় ডক ইয়ার্ড ছিল হরপ্পা সভ্যতার, আর কালীবঙ্গানে কিন্তু ফ্যাক্টরি ছিল। কালীবঙ্গান নামটাই আসছে চুড়ি থেকে, চুড়ি যেই বানানো হতো মহিলারা পরে না, ব্যাঙ্গেলস, ব্ল্যাক ব্যাঙ্গেলস, সেখান থেকে এসেছে কিন্তু কালীবঙ্গান। আর এই চুড়ি বা এই সমস্ত জিনিস তৈরি করানোর জন্য সেখানে একটা ফায়ার অল্টার বা অগ্নির বেদি ছিল বড়, আর সেখানে এগুলো ম্যানুফ্যাকচার হতো। তো এই অগ্নিবেদী কালীবঙ্গান, যেটা রাজস্থানে অবস্থিত, কালীবঙ্গান মনে রাখবে। কালীবঙ্গান এই সাইটগুলো কোথায় অবস্থিত সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কালীবঙ্গান অবস্থিত রাজস্থানে, লোথাল গুজরাটে অবস্থিত। আরেকটা গুজরাটের আরেকটা সাইটের নাম কি বললাম আমরা? ধোলাভিরা। এই
দুটো জায়গায় ফায়ার অল্টারের কিন্তু হদিশ পাওয়া গেছে বা ফায়ার অল্টারের ব্যাপারে জানা মানে ফাইন্ডিংস পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন কী বলেছে, লোথাল আ ফেমাস হারাপ্পান সাইট ওয়াজ নোন ফর হুইচ ফিচার। লোথাল কেন বিখ্যাত ছিল? একটাই কারণ, ডকইয়ার্ড। এটা ছিল বন্দর। লোথাল যেটা গুজরাটে অবস্থিত, এটা একটা বিখ্যাত বন্দর ছিল। বন্দর মানে একটা কোস্টাল বা ডকইয়ার্ড সিটি ছিল, বন্দর শহর ছিল, যেখানে বিদেশি বাণিজ্যের জন্য ডকইয়ার্ড ছিল। আর এটা কিন্তু সুমের বা মেসোপটেমিয়ানদের সাথে খুব ভালো ব্যবসা বাণিজ্য করতো। তারপর 8 নম্বর প্রশ্ন বলেছে, আলমগীরপুর যেটা একটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাইট ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্টস অফ উত্তরপ্রদেশের কোন ডিস্ট্রিক্টে আলমগীরপুর অবস্থিত? মিরাট, লখনৌ, আগ্রা নাকি বারাণসী? সঠিক উত্তর হলো মিরাট। মিরাটে কিন্তু এই আলমগীরপুর অবস্থিত। আলমগীর সবথেকে পূর্বের হরপ্পা যেই সাইট পাওয়া গেছে, সবথেকে পূর্বের যেই সাইট, সবথেকে ইস্টার্ন মোস্ট যে সাইট, সেটা হলো আলমগীরপুর। আর এটা উত্তরপ্রদেশের মিরাটে অবস্থিত। মাথায় রাখবে, উত্তরপ্রদেশের মিরাটে অবস্থিত এই আলমগীরপুর সবথেকে ইস্ট মোস্ট জায়গায় রয়েছে, সবথেকে পূর্বের হরপ্পা সভ্যতার স্থান। 9 নম্বর প্রশ্ন কী বলেছে, দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অফ হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ফাউন্ড অ্যাট হুইচ সাইট। খুব প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার প্রথম জ্যোতির্বিদ্যার যে পর্যবেক্ষণাগার মানে অবজারভেটরি, যেখান থেকে এই গ্রহ নক্ষত্রগুলো অবজার্ভ করা হতো, পরীক্ষা নিরীক্ষা করা হতো, সেটা কোথায় পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা নাকি কালীবঙ্গান? কালীবঙ্গানে কিন্তু এরকম একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি পাওয়া গেছে, যেখানে বসে লোকেরা কী করতো, এই বিভিন্ন গ্রহ নক্ষত্রের ওপর নজর রাখত। প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা গেছে যে ধোলাভিরা, যেটা গুজরাটে অবস্থিত, এখানে একটা পরিকল্পিত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার ছিল বা প্ল্যান একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ছিল। পরের প্রশ্ন কী বলেছে, দ্য নিউ স্টোন এজ ইজ অলসো নোন অ্যাজ হুইচ এজ। নিউ স্টোন এজকে কী বলে? চ্যালকোলিথিক বলে না, মেসোলিথিক বলে না, প্যালিওলিথিক বলে না। সঠিক উত্তর যেটা, সেটা হবে নিওলিথিক। চ্যালকোলিথিক হচ্ছে কপার বা তাম্র যেই যুগ, সেটাকে চ্যালকোলিথিক। তাম্র যুগ না, তাম্র প্রস্তুত, তামা আর স্টোনের ব্যবহার একই ভাষাতে করতো মানুষ চ্যালকোলিথিক এজে। প্যালিওলিথিক পুরানো প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগকে বলা হয় মেসিওলিথিক, নব্যপ্রস্তর যুগকে নিওলিথিক এজ বলা হয়। এখানে স্টোন বা পাথরগুলো কিন্তু তারা খুব ভালোভাবে মাইনিউটলি ডিটেইলভাবে তারা বানাতো, ছুচলো বানাতো প্রত্যেকটা পাথর, মানে পাথরের যে অস্ত্র শিকার করার জন্য, যাতে তাদের সুবিধা হয়। তো নবপ্রস্তর যুগকে নিওলিথিক যুগ বলা হয় যখন মানুষ কৃষি এবং পশুপালন দুটোই করে, কৃষিও করতে শুরু করে, কাজও শুরু করে এবং পশুপালনও করে এই নিওলিথিক এজে। তারপর বলেছে, বুরজাহোম আ ফেমাস নিওলিথিক সাইট ইজ লোকেটেড ইন হুইচ রিজিয়ন অফ ইন্ডিয়া আইভিসি। নিওলিথিক বা নবপ্রস্তর যুগে, নবপাষাণ যুগের বুরজাহোম সাইটটি কোন জায়গায় অবস্থিত ভারতের? সেটা হলো কাশ্মীরে অবস্থিত। এখানে কিন্তু বুরজাহোমে মানুষের সাথে কুকুরের সমাধি হয়তো পাওয়া গেছে, আমার ঠিক মনে পড়ছে না এখন। তো এই বুরজাহোম কিন্তু কাশ্মীরে অবস্থিত। বুরজাহোম কাশ্মীর একটা নিওলিথিক সাইট, এই যে হ্যাঁ যেটা বললাম, এখানে একটা মানে কবরের মতো পাওয়া গেছে, একটা পিট, সেখানে কিন্তু গর্ত পাওয়া গেছে, যেখানে বাসস্থান এবং কুকুর পোষার পরিচয় পাওয়া গেছে, কারণ এখানে কুকুরের বুড়িয়াল পাওয়া গেছে বা কুকুরের সমাধি পাওয়া গেছে। মানে কুকুর মরে যাওয়ার পর গর্ত করে কুকুরের দেহকে সেখানে কবর দেওয়া হতো বুরজাহমে। সেই জন্য বুরজাহম সাইটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা কাশ্মীরে অবস্থিত একটা নিওলিথিক সাইট। তারপর বলেছে, ধোলাভিরা ওয়াজ ডিসকভার্ড ইন হুইচ ইয়ার অ্যান্ড বাই হুম। কে ধোলাভিরা আবিষ্কার করেছিল এবং কবে? ধোলাভিরা আবিষ্কার করেছিল জেপি যোশী 1968 খ্রিস্টাব্দে। মনে রাখবে, জেপি যোশী 1968 খ্রিস্টাব্দে কিন্তু ধোলাভিরা সাইটটি আবিষ্কার করেছিলেন জেপি যোশী। অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার ধোলাভিরা সিচুয়েটেড। ধোলাভিরা কোন নদীর তীরে অবস্থিত? একটু বুদ্ধি খাটালেই তোমরা পারবে। ধোলাভিরা কোন জায়গায় অবস্থিত? গুজরাট। গুজরাটে কী কী নদী আছে? সাবরমতী আছে, লুনি আছে, আরও অনেক অন্যান্য নদী আছে, কিন্তু এখানে অপশানে দিয়েছে কিন্তু লুনি, তো সঠিক উত্তর হবে লুনি। লুনি নদীর তীরে অবস্থিত ধোলাভিরা। তো ধোলাভিরা গুজরাট কচ্ছ জেলায় লুনি নদীর তীরে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন, সিন্ধু উপত্যকা সভ্যতা কোন ধরনের সভ্যতা? কোন ধরনের সভ্যতা? হুইচ টাইপ অফ সিভিলাইজেশন? আয়রন, স্টোন, কপার কি ব্রোঞ্জ? আয়রন বা লোহার ব্যবহার কিন্তু তারা একদমই জানতো না। স্টোনের ব্যবহার, স্টোন অনেক
স্টোনের থেকে তারা একটু উন্নত ছিল, স্টোনের ব্যবহার খুব একটা করতো না তারা। কপার এজ না, সঠিক উত্তর হলো ব্রোঞ্জ। ব্রোঞ্জ এজ বা ব্রোঞ্জ যুগের লোক কিন্তু, ব্রোঞ্জ সিভিলাইজেশন ছিল কিন্তু ইন্ডাস সিভিলাইজেশনের সাথে সম্পর্কিত, ঠিক আছে। কারণ সিন্ধু উপত্যকা যে সভ্যতা আইভিসি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা ব্রোঞ্জ যুগের সভ্যতা, যেটার অনুমানিক টাইম পিরিয়ড হলো 3300 থেকে খ্রিস্টপূর্ব 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ অব্দি, ঠিক আছে। তো আইভিসি বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন একটা ব্রোঞ্জ সভ্যতা, ব্রোঞ্জ যুগের সভ্যতা। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। 15 নম্বর প্রশ্ন কী বলেছে? দ্য গ্রেট বাথ অফ হরপ্পান সিভিলাইজেশন, মহান স্নানাগার বা বিখ্যাত স্নানাগার কোথায় পাওয়া গেছে? তোমরা সবাই জানো এটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, অনেকবার পড়েছো। মহেঞ্জোদারোতে কিন্তু এই বিখ্যাত স্নানাগার পাওয়া গেছে, যেখানে কিন্তু আচার অনুষ্ঠানের জন্য, কোনো রিচুয়ালসের জন্য স্নান করা হতো। তারপর 16 নম্বর প্রশ্ন কী বলেছে? মহেঞ্জোদারো ওয়াজ এক্সক্যাভেটেড বাই হুম, মহেঞ্জোদারো কে কত সালে খনন করেছিল? সকলেই জানো রাখাল দাস ব্যানার্জি 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো খনন করেছিল। মহেঞ্জোদারো 1922 সালে R.D. বন্দ্যোপাধ্যায় দ্বারা খনন করা হয়। 17 নম্বর প্রশ্ন কী বলেছে? হোয়াট ওয়াজ দ্য শেপ অফ দ্য গ্রেট বাথ অফ মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো যে মহান স্নানাগার বা বড় স্নানাগার ছিল, তার আকৃতি কীরকম ছিল? সার্কুলার ছিল, স্কোয়ার ছিল, ওভাল ছিল, নাকি রেক্ট্যাঙ্গুলার ছিল? সঠিক উত্তর হলো রেক্ট্যাঙ্গুলার ছিল কিন্তু এই স্নানাগারের আকৃতি। আর এই স্নানাগারে নামার জন্য কিন্তু, স্নানাগারের ভেতরে যাওয়ার জন্য একটা বিরাট বড় একটা সিঁড়ি ব্যবস্থা করা ছিল। এবার বলেছে রোপার, যেটা একটা হরপ্পা সভ্যতার স্থান, হারাপ্পান সাইট, ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার, কোন হরপ্পা সভ্যতার সাইট কোন নদীর তীরে অবস্থিত? কিন্তু খুব ইম্পর্টেন্ট, রোপার ছিল সতলেজ বা শতদ্রু নদীর তীরে অবস্থিত ছিল। রোপার যেটা পাঞ্জাবে অবস্থিত, আর পাঞ্জাব দিয়ে গেছে সতলেজ নদী, সেই সতলেজ নদীর তীরে কিন্তু রোপার সাইটটি অবস্থিত। নেক্সট কী বলেছে? নটরাজ, যেটা মেল ড্যান্সিং ফিগার একটা নটরাজের মূর্তি, ওয়াজ ডিসকভার্ড অ্যাট হুইচ হারাপ্পান সাইট, এই নটরাজের মূর্তিটি কোথায় পাওয়া গেছে? হরপ্পাতে পাওয়া গেছে এই নটরাজ ড্যান্সিং মেল ফিগারের মূর্তিটি। নেক্সট প্রশ্ন কী বলেছে? 20 নম্বর প্রশ্ন বলেছে দ্য আর্কিওলজিক্যাল সাইট মেহেরগড় ইজ ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ, মাহাগড় যে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে এটি উত্তরপ্রদেশে কোন জেলায় অবস্থিত? বারাণসী, মিরাট, আলাহাবাদ নাকি লখনৌ? সঠিক উত্তর দেওয়াই রয়েছে এলাহাবাদে অবস্থিত এই মহাগড় আর্কিওলজিক্যাল সাইটটি। মনে রাখবে, মহাগড় কিন্তু একটা নিওলিথিক সাইট বা নব্যপ্রস্তর যুগের একটা স্থান। এটা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বেলান উপত্যকার কাছে আছে, মনে রাখবে। মহাগড় নিওলিথিক সাইটটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বেলান উপত্যকার কাছে কিন্তু রয়েছে। 21 নম্বর প্রশ্ন কী বলেছে? হু ওয়াজ ডিরেক্টর অফ ASI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক কে ছিল যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আবিষ্কৃত হয়েছিল? হুইলার, জন মার্শাল, R.D. ব্যানার্জি নাকি আলেকজান্ডার কানিংহাম? সঠিক উত্তর হলো জন মার্শাল ছিল ASI এর ডিরেক্টর জেনারেল যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আবিষ্কৃত হয়েছিল। তার টাইম পিরিয়ড ছিল, দেখো টেনিয়র ছিল 1902 থেকে 1928 সাল অবধি যিনি, আর 1924 সালে হরপ্পা এবং মহেঞ্জোদারোর আবিষ্কারের যে ঘোষণা সেটা কিন্তু জন মার্শালই করেছিলেন। দ্য গায়ত্রী মন্ত্র ইজ ডেডিকেটেড টু হুইচ ডেইটি, কোন দেবীকে উৎসর্গিত করে এই গায়ত্রী মন্ত্র লেখা হয়েছিল? সরস্বতী দেবী, পার্বতী, সাবিত্রী নাকি দুর্গা? সঠিক উত্তর হলো দেবী সাবিত্রীকে উৎসর্গ করে কিন্তু এই গায়ত্রী মন্ত্র লেখা হয়েছিল। এটি সাবিত্রীকে উৎসর্গিত, যা সূর্যের ঐশ্বরিক যে শক্তি তার প্রতীক হচ্ছে এই গায়ত্রী মন্ত্র। তারপর হলো ছান্দোগ্য উপনিষদ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ বেদা, ছান্দোগ্য উপনিষদ কোন বেদের সাথে সম্পর্কিত ছিল? ঋগ, যজুর্বেদ, সামবেদ নাকি অথর্ববেদ? সঠিক উত্তর হলো সামবেদ, যেখানে অনেক ধরনের ড্যান্স, তারপর মিউজিক, এই সমস্ত জিনিসের ব্যাপারে লেখা রয়েছে, তা সেই
বেদেই কিন্তু সামবেদের শেষের দিকে কিন্তু আমরা পাই ছান্দোগ্য উপনিষদ। উপনিষদ কি? বেদের যেই সমস্ত ফিলসফিক্যাল টিচিংসগুলো রয়েছে, দার্শনিক যে সমস্ত ব্যাখ্যা রয়েছে, সেগুলোই কিন্তু উপনিষদে বলা থাকে বেদের একদম শেষে। সে এই রকমই সামবেদের যে উপনিষদ একটি, সেটি হলো ছান্দোগ্য উপনিষদ। ছান্দোগ্য উপনিষদ অন্যতম প্রাচীন একটি উপনিষদ এবং এটি সামবেদের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন বলেছে আয়ুর্বেদ ইজ কনসিডার্ড দ্য উপবেদ অফ হুইচ বেদা? ঋগ, যজুর, সাম নাকি অথর্ব? ঋগ্বেদের একটি উপবেদ হলো আয়ুর্বেদ। আয়ুর্বেদে তোমরা জানো সায়েন্স, মেডিসিনাল সায়েন্সের ব্যাপারে বলা রয়েছে, এটি তাহলে ঋগ্বেদের একটি উপবেদ। পরের প্রশ্ন হচ্ছে কি ঋগ্বেদ ইজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি মন্ডল? কটি মণ্ডলে মানে বিভক্ত ছিল এই ঋগ্বেদ? মণ্ডল মানে চ্যাপ্টারের মতো ভাবো। টোটাল 10টি মণ্ডলে কিন্তু ঋগ্বেদ ডিভাইড করা ছিল এবং প্রত্যেকটি মণ্ডলে বিভিন্ন দেবতার প্রতি স্তোত্র বা হাইম রয়েছে। হাউ মেনি হাইমস অর সুক্তাস আর দেয়ার ইন ঋগ্বেদা? ঋগ্বেদে কটি হাইম বা সুক্ত রয়েছে? মনে রাখবে সবসময় 1028টি হাইম বা সুক্ত রয়েছে এই ঋগ্বেদে। হাইমস অফ ঋগ্বেদাস আর নোন অ্যাজ হোয়াট? ঋগ্বেদের যে স্তোত্র সেগুলোকে কী নামে পরিচিত? এইমাত্রই দেখলাম আমরা সুক্ত নামে পরিচিত। সুক্তা হলো ঋগ্বেদের যেই হাইম, সেগুলোকে সুক্তা বলা হয়। ঋগ্বেদের স্তোত্রগুলিকে সুক্ত বলা হয়, যার অর্থ হলো সুন্দরভাবে বলা শ্লোক, যার মানে সুক্তর মানে হলো সুন্দরভাবে বলা শ্লোক, ওয়েল সেইড ভার্স। এরপর বলেছে সামবেদা ইজ মেইনলি রিলেটেড টু হুইচ অ্যাসপেক্ট? সামবেদ কী বললাম? মেলোডিজ এবং চ্যান্টস। মেলোডি মেইনলি মিউজিক এবং এই সমস্ত যে সমস্ত জিনিস, মিউজিক, ড্যান্স, এর ব্যাপারে কিন্তু বলা হয় সামবেদে বলা হয়েছে। সামবেদ সঙ্গীত, সুর এবং আচার অনুষ্ঠানের ব্যবহৃত স্তোত্র বা হাইম রয়েছে এই সামবেদে। হুইচ ইজ কনসিডার্ড দ্য ওল্ডেস্ট উপনিষদ? সব থেকে প্রাচীন উপনিষদ কোনটি? ছান্দোগ্য, কথা, মুন্ডক নাকি বৃহদারণ্যক? সঠিক উত্তর হলো বৃহদারণ্যক উপনিষদ কিন্তু সব থেকে পুরনো উপনিষদ বেদের, আর যেটি যজুর্বেদের একটি উপনিষদ, যজুর্বেদ থেকে সাথে সম্পর্কিত। আত্রেয় ব্রাহ্মণ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ বেদা? ঋগ, যজুর, সাম নাকি অথর্ব? সঠিক উত্তর দেওয়া রয়েছে ঋগ্বেদের সাথে কিন্তু আত্রেয় ব্রাহ্মণ অ্যাসোসিয়েটেড। বেদের মধ্যে অনেক কিছু রয়েছে, উপনিষদ রয়েছে বা বেদাঙ্গ বলা হয়, ব্রাহ্মণা, এগুলো কিন্তু উপবেদ, এগুলো সব বেদের থেকে ডিরাইভ করা। তো এরকমই আত্রেয় ব্রাহ্মণা যেটা, সেটা ঋগ্বেদের থেকে ডিরাইভ করা হয়েছে। ঐত্রেয় ব্রাহ্মণ ঋগ্বেদের সাথে সম্পর্কিত এবং এখানে বিভিন্ন ধরনের আচার এবং যজ্ঞ, যেগুলো রিচুয়াল অ্যান্ড স্যাক্রিফাইস, এইসবের ব্যাপারে বলা হয়েছে ঐত্রেয় ব্রাহ্মণে। পাবলিশ ঋগ্বেদা সংহিতা বিলংস টু হুইচ ব্রাঞ্চ? ঋগ্বেদের যেই সংহিতা, ঋগ্বেদ সংহিতা, সেটি কোন শাখার অন্তর্গত? সেটি হলো, মনে রাখবে, শাকাল ব্রাঞ্চ বা শাখার অন্তর্গত হলো কিন্তু ঋগ্বেদের যে সংহিতা সেটা। পরের প্রশ্ন হচ্ছে হু ইজ ক্রিয়েটেড উইথ কম্পোজিশন অফ গায়ত্রী মন্ত্র? কে রচনা করেছে জানতে চেয়েছে। বৈশিষ্ট্য, আগস্ত্যে, বিশ্বমিত্র নাকি ভারদ্বাজ? সঠিক উত্তর হলো বিশ্বমিত্র কিন্তু এই গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন। ঋষি বিশ্বমিত্রকে গায়ত্রী মন্ত্র রচনার কৃতিত্ব দেওয়া হয়। হোয়াট ওয়াজ দ্য সিম্বল অফ লর্ড মহাবীরা? লর্ড মহাবীরের প্রতীক কী ছিল? তোমরা জানো, এটা খুব ইজি প্রশ্ন। লায়ন বা সিংহ কিন্তু ছিল লর্ড মহাবীরের প্রতীক। 24তম এবং সর্বশেষ তীর্থঙ্কর ছিল জৈন ধর্মের মহাবীর, এবং যাকে জৈন ধর্মের কী বলা হয়? রিয়েল ফাউন্ডার বলা হয়। জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ সিটি? পার্শ্বনাথ কিন্তু বারাণসীতে তার জন্ম হয়েছিল, সেই জন্য তিনি বারাণসীর সাথে সম্পর্কিত। 23তম তীর্থঙ্কর ছিলেন এই পার্শ্বনাথ। আর প্রথম 23 আর 24 এই তিনজন যেই তীর্থঙ্কর, তারা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই তিনজনের ব্যাপারে সবথেকে বেশি প্রশ্ন আসে। তো 23 নম্বর তীর্থঙ্কর ছিল জৈন ধর্মের পার্শ্বনাথ, তিনি বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। দ্য স্লোগান লিভ অ্যান্ড লেট লিভ অ্যাসোসিয়েটেড উইথ হুম? বাঁচো এবং বাঁচতে দাও স্লোগান কার সাথে যুক্ত? এটা মহাবীর স্বামী কিন্তু এই স্লোগানটি দিয়েছিলেন, লর্ড মহাবীর। এটি জৈন ধর্মের লোকেরা অহিংসার যে দর্শন ফলো করে, তারই এটা স্লোগান, বাঁচো এবং বাঁচতে দাও। হাউ মেনি ভাউস মহাব্রতস ওয়ার প্রেসক্রাইবড ফর জৈন মঙ্কস?
যে জৈন সন্ন্যাসী রয়েছে তাদের জন্য কটি মহাব্রত নির্ধারিত ছিল? টোটাল 5টি মহাব্রত কিন্তু নির্ধারিত ছিল। এই 5টি মহাব্রত কী কী? মহাব্রত যেগুলোকে ফলো করতে হতো তাদের: অহিংসা, কারোর প্রতি হিংসা না, সত্য, সবসময় সত্যের আশ্রয় নেওয়া, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এই 5টি কিন্তু ছিল তোমার জৈন মঙ্করা এই 5টি মহাব্রত ফলো করতো। তারপর দেখো 37 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি। কী বলেছে? ইন জৈনিজম পারফেক্ট নলেজ ইজ রেফার্ড টু। পারফেক্ট নলেজ, পরিপূর্ণ জ্ঞান, একদম সব কিছুর জ্ঞান হয়ে যাওয়া, এনলাইটেন্ড হয়ে যাওয়া, এটাকে কী দিয়ে, কোন শব্দ দ্বারা ডিরাইভ করতো এরা? কৈবল্য। একদম জ্ঞান লাভ করা, পরিপূর্ণ জ্ঞান লাভ করা কিন্তু বলতো কৈবল্য লাভ করা। আর নির্বাণা, একইভাবে নির্বাণা বলা হতো, এটা কিন্তু বৌদ্ধ ধর্মেতে বলা হতো নির্বাণা। নেক্সট, তো জৈন ধর্মে কৈবল্য জ্ঞান মানে পরিপূর্ণ জ্ঞান। জিন মানে হলো ইন্দ্রিয় বিজয়ী। যে এই কৈবল্য জ্ঞান লাভ করতো তাকে জিনা বলা হতো, জিন, যার মানে ইন্দ্র বিজয়ী। এরপর বলেছে সাধ্যবাদ ইজ দ্য ডক্ট্রাইন অফ হুইচ রিলিজিয়ন? সাধ্যবাদ কোন ধর্মের মতবাদ? এটা জৈনিজমের একটি মতবাদ, সাধ্যবাদ মানে হচ্ছে আপেক্ষিক বহুবাদ। এটি জৈন ধর্মের একটি দার্শনিক ধারণা। তারপর বলেছে শ্রবণ বেলেগোলা, যেটি একটি জৈন তীর্থস্থান, এটি কোন রাজ্যে অবস্থিত? শ্রবণ বেলেগোলা জানো হয়তো সকলেই, এটা কর্ণাটকে অবস্থিত। কারণ চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর সাথে কিন্তু কর্ণাটকের শ্রবণ বেলেগোলাতেই পারফর্ম করেছিল সালেখানা, সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জৈন তীর্থস্থান হয়ে গেছে। কর্ণাটকের শ্রবণ বেলেগোলার গৌমতেশ্বর একটা একশিলা মূর্তি রয়েছে, যেটা বাহুবলী বা মহাবীরের যে পুত্র তার একটা মূর্তি রয়েছে, সেই জন্য এটা কিন্তু এটা খুব বিখ্যাত। হু রোড দ্য জৈন টেক্সট কল্পসূত্র? কল্পসূত্র কে লিখেছিলেন? কল্পসূত্র লিখেছেন ভদ্রবাহু। কল্পসূত্র তীর্থঙ্করীদের জীবন কাহিনীর একটি কম্পাইলেশন, যেটি ভদ্রবাহু লিখেছিলেন। আর্লি হিস্ট্রি অফ জৈনিজম ইজ ফাউন্ড ইন হুইচ টেক্সট? জৈন ধর্মের প্রাথমিক ইতিহাস কোন গ্রন্থে পাওয়া যায়? প্রাথমিক ইতিহাস যেটা, সেটা কিন্তু পাওয়া যায় কল্পসূত্রতে। কল্পসূত্রে মহাবীর জৈন সহ মহাবীরের জীবন পুরো ব্যাখ্যা করা রয়েছে, এবং এটি জৈন ধর্মের প্রাথমিক ইতিহাস রয়েছে এই কল্পসূত্র বইটিতে, গ্রন্থটিতে। এবার বলেছে জৈন ধর্মের পূর্ব কী? পূর্বাস। হোয়াট আর দ্য পূর্বাস ইন জৈনিজম? পূর্বাস কী জৈন ধর্মে যেটাকে পূর্বা বলা হয়? সেটা হলো রিলিজিয়াস এপিককে, প্রাচীন ধর্মীয় যে মহাকাব্য সেগুলোকে কিন্তু বলা হতো পূর্বাস। তারপরে প্রশ্ন দেখো কী বলেছে। হু ওয়াজ দ্য ফার্স্ট তীর্থঙ্কর অফ জৈন ধর্ম? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করকে বলেছিলাম তিনজন, খুব ইম্পর্ট্যান্ট: ঋষভদেব, পার্শ্বনাথ আর মহাবীর। ঋষভদেব হলো তোমার জৈন ধর্মের সবার প্রথম তীর্থঙ্কর, আর যার সিম্বল বা প্রতীক ছিল বুল বা ষাঁড়। ঋষভদেব, তার একটা নাম ছিল আদিনাথ, তিনি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। 44 নম্বর প্রশ্ন কী বলেছে? ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ বর্ধমান মহাবীর বর্ন? বর্ধমান মহাবীর কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন? 6th সেঞ্চুরি BC-তে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান মহাবীর। আর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বিহারের কুণ্ডলগ্রাম, বিহারের বৈশালী যেই মহাজনপদ, তার কুণ্ডল গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এই মহাবীর জৈন। 45 নম্বর প্রশ্ন কী বলেছে? বর্ধমান মহাবীর কোন বংশের ছিলেন বা কোন ক্ল্যানের ছিলেন? ইক্ষ্বাকু ক্ল্যানের কিন্তু ছিলেন, ইক্ষ্বাকু ক্ল্যান থেকে বিলং করতেন মহাবীর জন। ইক্ষ্বাকু বংশের ছিলেন, যেমন ভগবান রামও এই বংশের ছিলেন, এই ক্ল্যানের ছিলেন, সেম অ্যাজ লর্ড রাম। নেক্সট প্রশ্ন 46 নম্বর প্রশ্ন কী বলেছে? প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভনাথ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অযোধ্যাতে। কারোর মনে রাখো বা না রাখো, তিনজন তীর্থঙ্করের ব্যাপারে ডিটেলসে মনে রাখবে। এক হলো ঋষভনাথ, যিনি অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন, পার্শ্বনাথ বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন, আর কুণ্ডলগ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর। তো এই তিনজনের ব্যাপারে কিন্তু খুব ভালো করে জানতে হবে আমাদের, কারণ প্রশ্ন আসলে এই তিনজনের থেকেই বেশি আসে তীর্থঙ্কর সম্পর্কে যদি প্রশ্ন আসে। ঋষভনাথ প্রথম জৈন তীর্থঙ্কর, তিনি অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন কী বলেছে? 47 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে? প্রথম তীর্থঙ্কর ঋষভদেব বা ঋষভনাথ।
এবার হুইচ ইজ দ্য ইউনিভার্সাল প্রেয়ার অফ জৈনস, জৈনদের সার্বজনীন প্রার্থনা কোনটি? গায়ত্রী মন্ত্র, মূল মন্ত্র, ওম নমঃ শিবায় নাকি নাভাকারা মন্ত্র? অপশান এলিমিনেট করে বুঝতে পারছো, নাভাকারা মন্ত্র কিন্তু জৈন প্রেয়ারদের সঙ্গে, জৈন ধর্মের যেই সন্ত তাদের একটি প্রেয়ার বা প্রার্থনা। নবকার মন্ত্র, যেটাকে নামকার মন্ত্রও বলা হয়, জৈনদের সার্বজনীন প্রার্থনা, সকল তীর্থঙ্করদের উদ্দেশ্যে পাঠ করা হয় এটা। 39 নম্বর প্রশ্ন কী বলেছে? ওয়েন আ তীর্থঙ্কর লিভস দ্য মর্টাল বডি ইন জৈনিজম হোয়াট ইজ কল্ড ইট ইজ কল্ড হোয়াট? যখন জৈন ধর্মের তীর্থঙ্করদের মরণশীল দেহ ত্যাগ করে, মানে আর কি মারা যায়, তখন তাদেরকে কী বলা হয়? কৈবল্য, নির্বাণা, মোক্ষ নাকি সমাধি? সঠিক উত্তর হলো তাকে বলা হয় নির্বাণা। আর কৈবল্য কাকে বলে? এনলাইটেন হয়ে যাওয়া, চরম জ্ঞান প্রাপ্ত করাকে কৈবল্য বলা হয়। জৈন ধর্মের তীর্থঙ্করদের যেই মরণশীল দেহ, মরণশীল বলতে যেই দেহ মারা যায়, যার পরিণতি হলো মৃত্যু, সেই দেহ থেকে মুক্তিকে কী বলা হয়? নির্বাণ বলা হয়। তারপর 50 নম্বর প্রশ্ন কী বলেছে? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ তীর্থঙ্কর্স ইন জৈনিজম? জৈনিজমে টোটাল কতজন তীর্থঙ্কর রয়েছে? 24 জন তীর্থঙ্কর কিন্তু রয়েছে জৈন ধর্ম। প্রথম হলো ঋষভদেব আর 24তম হচ্ছে কি মহাবীর। তো আজকে এই 50টা প্রশ্নই থাক। পরের ভিডিওতে তোমরা যদি চাও, পরের ভিডিওতে আমি এনসিয়েন্ট হিস্ট্রির আরও কিছু কোয়েশ্চেন্স আনবো পিআইকিউ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পিডিএফ চাইলে কমেন্ট করবে বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে একবার ইনফর্ম করো, আমি পিডিএফ দিয়ে দেবো। তোমরা না বললে আমি দেবো না পিডিএফ, কারণ টেলিগ্রাম চ্যানেলে তোমরা কেউই জয়েন করছো না। তো যদি সত্যি পিডিএফের দরকার হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, আমি টেলিগ্রামে আপলোড করে দেবো পিডিএফ। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।